একটু ভাবুন তো, সকালে ঘুম থেকে উঠে দেখলেন যে গোটা বিশ্বের অর্থনীতি প্রায় ভেঙে পড়ার মুখে। রাতারাতি তেলের দাম আকাশ ছুঁয়েছে, শেয়ার বাজার ধসে পড়েছে, আর বিশ্বজুড়ে বিমান চলাচলও প্রায় বন্ধ। ঠিক এমনই একটা কাল্পনিক পরিস্থিতি তৈরি হয়েছিল ২৬শে ফেব্রুয়ারি ২০২৬-এ একটি সংঘাতে। চলুন এই কাল্পনিক যুদ্ধের অর্থনৈতিক প্রভাবগুলো ঠিক কি ছিল তা ধাপে ধাপে দেখে নেওয়া যাক। এই যে পুরো পরিস্থিতিটা, এটা আসলে আমাদের দেখায় যে একটা বড় ভূ-রাজনৈতিক ঘটনা কিভাবে ডোমিনো এফেক্টের মতো একের পর এক অর্থনৈতিক সংকট তৈরি করতে পারে। আর ঠিক এটাই আমরা দেখব এই কাল্পনিক ইরান সংঘাতের কেস স্টাডি দিয়ে। এখান থেকে একটা জিনিস খুব পরিষ্কার বোঝা যায়, আমাদের এই বিশ্বটা আসলে কতটা গভীরভাবে একে অপরের সাথে জড়িয়ে আছে। তো ঘটনাটা শুরু হলো ২৮শে ফেব্রুয়ারি ২০২৬-এ। মার্কিন আর ইসরায়েলি বাহিনী মিলে একটা যৌথ বিমান হামলা শুরু করে। আর তাদের মূল টার্গেটগুলোর একটা ছিল ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনি। সেই হামলায় তিনি নিহত হন। আর বলাই বাহুল্য, এই একটা ঘটনায় যেন সারা বিশ্বে একটা শকওয়েভ বা অভিঘাত তৈরি করল। অর্থনীতি, রাজনীতি সবকিছুতে এর প্রভাব পড়তে শুরু করল। আচ্ছা, তো সবার আগে যে ধাক্কাটা এসে লাগলো সেটা ছিল গ্লোবাল এনার্জি মার্কেটে, জ্বালানির বাজারে। এটাই ছিল সবচেয়ে প্রথম আর সবচেয়ে দ্রুতগতির প্রভাব। তো হামলার জবাবে ইরান কি করল? তারা হরমুজ প্রণালী, যেটা বিশ্ব বাণিজ্যের জন্য বলতে গেলে একটা লাইফলাইন, সেটা বন্ধ করে দিল। ভাবা যায়, এটা অনেকটা বিশ্ব অর্থনীতির মূল রক্তনালীটা চেপে ধরার মতো একটা ব্যাপার। আর এই প্রণালীটা বন্ধ হওয়ার প্রভাব যে কি বিশাল ছিল দেখুন। বিশ্বের মোট তেলের সাপ্লাইয়ের প্রায় ২০%, আর লিকুইফাইড ন্যাচারাল গ্যাস বা এলএনজিরও প্রায় ২০%ই এই পথ দিয়ে যায়। এক ধাক্কায় এত বড় একটা সাপ্লাই লাইন বন্ধ হয়ে গেল। এটা আসলে বিশ্ব তেলের বাজারের ইতিহাসে সবচেয়ে বড় সাপ্লাইয়ের ধাক্কা ছিল। আর এর ফল সোজা তেলের দামে গিয়ে পড়ল। ব্রেন্ট ক্রুডের দাম, যেটা কিনা $৭০ আশেপাশে ছিল, সেটা এক লাফে $১১০ ছাড়িয়ে গেল। চিন্তা করা যায়, মাত্র কয়েক দিনের মধ্যে এত বড় একটা জাম্প। গোটা বিশ্ব অর্থনীতিতে এটা একটা বিরাট বড় ধাক্কা ছিল, বলাই বাহুল্য। এই যে তেলের দাম বাড়ল, এর প্রভাবটা কিন্তু শুধু বড় বড় অর্থনীতির খাতায় সীমাবদ্ধ ছিল না। এটা সরাসরি সাধারণ মানুষের জীবনে এসে ধাক্কা দিয়েছিল। যেমন ক্যালিফোর্নিয়ায় পেট্রোলের দাম $৫ ছাড়িয়ে গেল, ইউরোপে গ্যাসের দাম প্রায় দ্বিগুণ হয়ে গেল। এমনকি আমাদের কাছাকাছি দেশ যেমন বাংলাদেশ বা শ্রীলঙ্কাতেও এর মারাত্মক প্রভাব দেখা গেল। বাংলাদেশে তো রীতিমতো জ্বালানি সংকট শুরু হয়ে গেল, আর শ্রীলঙ্কাকে আবার ফিউয়েল রেশনিং চালু করতে হলো। কিন্তু গল্পটা শুধু জ্বালানি সংকটেই থেমে থাকেনি। এটা তো ছিল সবে শুরু। এই আগুনটা এরপর দাবানলের মতো অন্যান্য সেক্টরেও ছড়িয়ে পড়তে শুরু করে। যেমন ধরুন বাজার, ট্রাভেল আর ট্রেড। গালফ অঞ্চলের আকাশসীমা বন্ধ করে দেওয়া হলো। এর ফলে অ্যাভিয়েশন ইন্ডাস্ট্রিতে বিমান চলাচলে একটা চরম বিশৃঙ্খলা তৈরি হলো। এমিরেটস, কাতার এয়ারওয়েসের মতো বড় বড় এয়ারলাইন্স তাদের ফ্লাইট গ্রাউন্ডেড করে দিল। এমনকি বাহরেইন গ্র প্রির মতো বড় স্পোর্টস ইভেন্টও বাতিল করতে হলো। প্রতিদিন ৪,০০০-এরও বেশি ফ্লাইট বাতিল হচ্ছিল। একটা হুলস্থুল কাণ্ড। আর এই সব কিছুর প্রভাব তো শেয়ার বাজারে পড়বেই। একটা ব্যাপক প্যানিক ছড়িয়ে পড়ল বিনিয়োগকারীদের মধ্যে। পাকিস্তানের স্টক মার্কেটে তো একদিনেই প্রায় ৯.৫% ধস নামল। আমেরিকার ডাও জোন্সও ৪০০ পয়েন্টের বেশি পড়ে গেল। আর দক্ষিণ কোরিয়ার কেওএসপি তো ২০০৮ সালের পর সবচেয়ে বড় ধাক্কাটা খেল। দেখুন, সংকটটা কিন্তু শুধু তেল আর শেয়ার বাজারে আটকে ছিল না। যখনই বিশ্বে এমন অনিশ্চয়তা তৈরি হয়, তখন মানুষ নিরাপদ জায়গায় বিনিয়োগ করতে চায়। ফলে কি হলো? মার্কিন ডলারের দাম বেড়ে গেল, সোনার দামও বেড়ে গেল। অন্যদিকে এয়ারলাইন্সগুলোর শেয়ারের দাম পড়ল। যেমন ইউনাইটেড এয়ারলাইন্সের শেয়ার প্রায় ৬% পড়ে গেল। এমনকি সালফার আর হিলিয়ামের মতো জিনিসের সাপ্লাইও বন্ধ হয়ে গেল, যা সার আর সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রির জন্য খুবই জরুরি। আর এই যে সামরিক অভিযান, এর খরচটাও তো একটা বড় ব্যাপার। ভাবতে পারেন, শুধু প্রথম সপ্তাহে আমেরিকার সামরিক খরচ অনুমান করা হয়েছিল $১১.৩ বিলিয়ন। কি বিশাল একটা অঙ্ক! এখান থেকেই বোঝা যায় যে এই সংকটের অর্থনৈতিক চাপটা কত বড় ছিল। এই সব তো গেল অর্থনীতির কথা, টাকার অঙ্কের হিসেব। কিন্তু এই সংখ্যা আর ডেটার পেছনে যে মানবিক আর রাজনৈতিক একটা দিক আছে, সেটা প্রায়ই আড়ালে থেকে যায়। চলুন এবার সেই দিকটা একটু দেখি।
যুদ্ধের সবচেয়ে মর্মান্তিক ঘটনাগুলোর মধ্যে একটা ছিল মিনাবের একটা স্কুলে হামলা। বলা হচ্ছে ২৮ ফেব্রুয়ারি একটা মার্কিন টমাহক মিসাইল সম্ভবত টার্গেটিংয়ের ভুলে একটা মেয়েদের স্কুলে গিয়ে আঘাত হানে। এতে প্রায় ১১০ জন শিশুসহ মোট ১৬৮ জন মারা যায়। এই ঘটনাটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে যুদ্ধের মানবিক মূল্যটা কতটা ভয়াবহ হতে পারে। আর এই মানবিক সংকটের ব্যাপ্তিটাও ছিল বিশাল। ইরানে প্রায় ৩.২ মিলিয়ন মানে ৩২ লক্ষ মানুষ ঘরছাড়া হয়। লেবাননে এই সংখ্যাটা ছিল ৮ লক্ষেরও বেশি। আর এর পাশাপাশি হাজার হাজার সাধারণ মানুষ তো হতাহত হয়েই ছিল। এখন এই সংঘাত নিয়ে দুই পক্ষের দুটো ভিন্ন ভাষ্য ছিল। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেন যে তারা আসলে একটা সম্ভাব্য ইরানি হামলা ঠেকাতেই এই প্রিএম্পটিভ অ্যাকশন নিয়েছেন। অন্যদিকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেসেশকিয়ান শান্তির জন্য ৩টা শর্ত দিলেন। তাদের অধিকারকে স্বীকৃতি দিতে হবে, ক্ষতিপূরণ দিতে হবে, আর ভবিষ্যতে যে এমন আগ্রাসন হবে না তার গ্যারান্টি দিতে হবে। এই যে মিনাবের স্কুলে হামলা হলো, এটা নিয়ে পশ্চিমা গণমাধ্যমেও তীব্র প্রতিক্রিয়া হয়। যেমন দ্য গার্ডিয়ানের সাংবাদিক সাইমন টিসডাল সরাসরি বলেছেন, ইচ্ছাকৃত হোক বা না হোক, মিনাব একটি যুদ্ধাপরাধ ছিল, যার জন্য দায়ীদের অবশ্যই জবাবদিহি করতে হবে। তার এই কথাটা এ ঘটনাকে একটা নৈতিক এবং আইনি বিতর্কের কেন্দ্রে নিয়ে আসে। আবার এর ঠিক উল্টো দিকে আরেকজন সাংবাদিক হিমালয়ান মেলের সোহেল কাজমি তার দৃষ্টিভঙ্গি থেকে বলছেন যে আমেরিকা পুরো বিশ্বের সামনে উন্মোচিত হয়ে গেছে যে এটি একটি স্বৈর শাসকে পরিণত হয়েছে। এখানে দেখা যাচ্ছে যে তার মতে আমেরিকার এই পদক্ষেপটা ছিল স্রেফ ক্ষমতার আস্ফালন। তো এই পুরো ঘটনা প্রবাহ আমাদের একেবারে শেষে এসে একটা খুব মৌলিক প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয়। যখন ভূ রাজনীতি আর অর্থনীতি এভাবে মুখোমুখি হয়, যখন বড় শক্তিগুলোর লড়াইয়ে বিশ্ব টালমাটাল হয়ে ওঠে, তখন এর আসল মূল্যটা কে দেয়? শেষ পর্যন্ত এই সব কিছুর ভার কাদের বইতে হয়? এই প্রশ্নটার মধ্যেই হয়তো লুকিয়ে আছে এই ধরনের সংকটের সবচেয়ে বড় শিক্ষা।